ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি তৈরি। আজকে আমি করব মিশ্র অর্থনীতির অসুবিধাগুলো আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আশা করছি দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিডিও লিস্ট দেখলেই ক্লাস 11 এর যে এটা আছে প্লে লিস্টটা আছে ওখানে দেখলেও পেয়ে যাবে। সেখানে মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য সুবিধা পড়ানো হয়েছে। অসুবিধা আজকে পড়াচ্ছি। আমার পড়ানো দেখো, যদি বুঝতে অসুবিধা হয় বলবে, আর যদি পড়ানো ভালো লাগে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি তোমাদেরকে আগেও বলেছি যে যে কোনো অর্থনীতি করতে গেলে সুবিধাগুলোই একটু ভালো করে দেখলে দেখবে এইগুলোকেই আমি অসুবিধা বলতে পারি। দোষ বা অসুবিধা লেখো ডিমেরিটস অফ, ঠিক আছে, ডিমেরিটস অফ। আচ্ছা, প্রথম অসুবিধা আমরা প্রথমে বলেছিলাম সুবিধাগুলোর সংমিশ্রণ। অসুবিধাগুলোর সংমিশ্রণ হবে, শুধু সুবিধা থাকবে অসুবিধাগুলো থাকবে না তা তো নয়। বলছে পরস্পর বিরোধী ব্যবস্থা। এটা 1 নম্বরে পরস্পর বিরোধী ব্যবস্থা। পরস্পর বিরোধী ব্যবস্থা, বিরোধী স্পেলিং ভুল লিখেছি, বিরোধী। আচ্ছা, বিরোধী ব্যবস্থা মিউচুয়ালি কনফ্লিক্টিং সিস্টেম। মিউচুয়ালি কনফ্লিক্টিং সিস্টেম। মিশ্র অর্থনীতি ব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রণ। ধনতন্ত্র ও সমাজতন্ত্রের পরস্পর বিরোধী মতাদর্শই দুই পরস্পর বিরোধী সংমিশ্রণ কিভাবে সম্ভব তা বোঝা যায় না। তাছাড়া অনেক অর্থনীতিবিদ বলছে যে এই যে ধনতন্ত্র এই মিশ্র অর্থনীতি আসলে ধনতন্ত্রেরই একটা রূপ। কেন? তুমি ভাবো যে আজকে দাঁড়িয়ে আমরা আমাদের কিছু হলে, শরীর টরীর খারাপ করলে আমরা সরকারি হাসপাতালে দৌড়াই নাকি একটা প্রাইভেট বা নার্সিং হোমে দৌড়ানোর চেষ্টা করি? প্রাইভেটেই যাওয়ার চেষ্টা করি। তারপরে যখন পয়সা করে থাকে না তখন সরকারি চলে যাই। কেন প্রাইভেটে যাওয়ার চেষ্টা করি? একটু ফেসিলিটিটা ভালো পাওয়া যাবে। তো আমরা নিজেরাই কি হচ্ছে, এই যে আমি বলছি যে আমার মেয়েকে আমি পরবর্তী সময় সরকারি স্কুলে ভর্তি করবো, কিন্তু প্রথমটা আমি প্রাইভেট স্কুলেই তো শুরু করতে চাইছি, কারণ ওই স্কুলটাতে ভালো পড়ানো হয়, সরকারি জায়গাতে হয় না। এই যে একটা ধারণা থেকেও এটা সত্যি ঘটনাও নিশ্চয়ই, অবশ্যই সত্যি ঘটনা। একদিন মানে আমার হাজবেন্ডের সঙ্গে তর্ক হচ্ছিল যে তুমি যখন পরেই সরকারি স্কুলে ভর্তি করার প্রথমেই করছো না কেন। আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করেছে। তো আমি বললাম যে আমি যদি সরকারি স্কুলে ভর্তি করি অসুবিধা নেই, করলাম, কোনো অসুবিধা নেই, বাচ্চা স্কুলে গেল। আমি ভাবছি যে আমি প্রাইভেটে পড়িয়ে বাচ্চাকে আমি প্রাইভেট টিচার দিলাম বা নিজে পড়ালাম, পড়িয়ে তৈরি করতে পারবো। কিন্তু একটা ব্যাপার বুঝে দেখো, যখন ও স্কুলটাতে যাচ্ছে ওর সঙ্গে যারা যাচ্ছে তারা বেশিরভাগ কেউ পড়াশোনা করছে না। স্কুলে যাচ্ছে, কোনোদিন হোমওয়ার্ক করে নিয়ে যাচ্ছে না, স্কুলের টিচার হোমওয়ার্ক চেক করছে না, হোমওয়ার্ক দিচ্ছেও না। তো সেইখানে আমার বাচ্চার মধ্যে ব্যাপারটা কি না করতেও তো চায়। ও তো ছোট, ও তো জানো না, ওকে তো সেই খুব চাপ দেওয়ার ব্যাপার নয়, কিন্তু কিছুটা শেখা যে আমাকে শিখতে হবে। যখন ও 7-8 পড়বে, যখন ও বুঝতে শিখে যাবে যে এইটা আমার ভালো এটা আমার খারাপ, সামান্য বোঝার ক্ষমতা ওর হবে, তখন আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। অবশ্যই নিজেকে খেয়াল রাখতে হবে বাচ্চা কতটা কি করছে। আমি সরকারি স্কুলে দিলাম, তারপরে হাত পা গুটিয়ে বসে থাকলাম, যা ইচ্ছে করুক সেটা করলে চলবে না। তো এই জায়গাটাতে কি বলতে চাইছি বোঝো, কেন বলছি? ব্যাপারটা হচ্ছে যে আমরা নিজেরাই প্রাইভেট সেক্টর থেকে বেশি গুরুত্ব দিই, মনে করি যে প্রাইভেট সেক্টর থেকে আমরা বেশি বেনিফিটেড হব, বেশি ভালো ব্যবস্থা পাবো, বেশি ভালো সুযোগ পাবো। ঠিক আছে, পয়সা দিচ্ছি যেহেতু। সব থেকে মজার ব্যাপার, আমার প্রেগনেন্সিতে আমি সরকারি হাসপাতালে বসে খেতাম। ঠিক আছে, আমার থাইরয়েড ছিল আগে থেকে। তো ধরাও আবার এতে ফ্ল্যাকচুয়েট করে, প্রেগনেন্সিতে না থাইরয়েড থাকলে সেটা ফ্ল্যাকচুয়েট করতে শুরু করে। তো প্রথমেই থাইরয়েড খুব বেড়ে গিয়েছিল। তো চেক করলাম যখন, তখন ডাক্তার একটা ওষুধ দিলেন, ওটা কন্টিনিউ করছি, তখন কমেছে। কিন্তু লেভেলটা কি হয়েছে, মানে ধরো 5.5 থাকা দরকার, 0.5 থেকে 5.5 আছে 4। ডাক্তার বললেন যে এই 4টা কিন্তু তোমার জন্য ভালো, বেশির দিকে, তোমাকে আরেকটু কমাতে হবে। তখন আমাকে আবার ওষুধ বাড়ানো হলো। তো ওষুধ আমি কিন্তু ওখানকার ওষুধ খেয়ে নর্মালি আছি,
তারপরেও বাচ্চা হয়ে যাওয়ার পরেও আমি যখন টেস্ট করেছি আমার দেখছি নর্মাল আছে। ক্যালসিয়াম বা আয়রন, ফলিক অ্যাসিড এইগুলো খেয়েছি, এইগুলো খেয়েও আমি নর্মাল আছি। এবার একজন আমাকে বলেছে আমি না সরকারি হাসপাতালে দেখাতাম, তো ওষুধটা খেতাম বাইরে থেকে। সরকারি হাসপাতালে ওষুধগুলোতে না পাওয়ার থাকে না। এবার কিছু কিছু ক্ষেত্রে সত্যি, যেমন আমার মেয়ের জ্বর হলো যখন, ভ্যাকসিনেশনের জন্য যে ওষুধটা দিয়েছিল সেই ওষুধটা প্রথমে খাইয়েছি। ওর জ্বর এমনি নর্মাল জ্বর, ভ্যাকসিনেশনের ওষুধ জ্বর, এমনি একবার জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছিল ওরও জ্বর হয়েছে, তো ওই ওষুধটাতে জ্বর কমছে না, তখন আমি হসপিটালে, আমি আবারও প্রাইভেট হসপিটালে, এই সরকারি হাসপাতালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে যেখানে হয়েছে ও, সেখানে ওকে দেখানোর পরে তখন আমি বললাম যে যেটা ভ্যাকসিনেশনের জন্য যে ওষুধটা খাওয়ানো হয় ওটাই, ওই জ্বরের ওষুধটাই খাইয়েছি। বললো ওটা শুধু ভ্যাকসিনেশনের জন্য, পাওয়ার কম থাকে, আপনি বাইরে থেকে একটা ওষুধ বলে বাইরে থেকে বাচ্চাদের একটা ওষুধ আছে যে, হ্যাঁ ওটা ওরা নিজেরাই বলে দিয়েছে যে পাওয়ার কম। একজন বলেছিল যে ওই সরকারি হাসপাতালে ওষুধ খেয়ে নাকি ঠিক হয়, গড নোজ আমার তো ঠিক হয়। আচ্ছা, এবার তুমি যদি ভুল ওষুধ খাও তাহলে তো হবে না, তোমাকে দিয়ে মানে ধরো তুমি গিয়ে বলেছো একরকম আর ডাক্তার হয়তো দিয়েছে অন্য অন্য কিছু বুঝে দিয়েছে, সেটা সেটা হতে পারে, কারণ আমার নিজের ক্ষেত্রেই কিছুদিন আগে হয়েছে। হচ্ছে গলা ব্যথা, হালকা কাফ উঠছে, ডাক্তার আমাকে দিয়ে দিয়েছে বোধহয় অ্যাজিথ্রোমাইসিন দিয়েছে সম্ভবত, না অ্যামক্সিসিলিন দিয়েছে। অ্যামক্সিসিলিন খেয়ে শরীর আরো আরো অসুবিধা হয়ে গেছে, জ্বর কমছেই না। এরপর একটা প্রাইভেট ডাক্তার দেখিয়েছি আমি, কি করবো হচ্ছে না যখন, তখন তো এবার বাড়িতে বকা খাচ্ছি, আবার তুই সরকারি হাসপাতালে যাবি। ঠিক আছে চলো প্রাইভেট হাসপাতালে, প্রাইভেট একজন ডাক্তারের কাছে চেম্বারে গিয়ে দেখালাম, তো উনি বললেন যে না হচ্ছে অ্যামক্সিসিলিনের দরকার নেই তোমার, কারণ তোমার যেটা হয়েছে সেটা অন্য, মানে উনি উনি তিনটে 3 দিন 3টে ওষুধ দিয়েছিলেন, না 6টা ওষুধ দিয়েছিলেন 12 ঘন্টা অন্তর, তো একটা ওষুধেই ঠিক হয়ে গেছে, তো 6টা ওষুধ তো খেতে হবে, কোর্সটা কমপ্লিট করতে হবে, এটা হতে পারে কিন্তু সবসময় খারাপ না। আচ্ছা, এবার আমরাই মনে করি যে খারাপ, পাবলিকই মনে করে খারাপ। তারপরে 2 নম্বর বলছে সরকারি ক্ষেত্র ও বেসরকারি ক্ষেত্রে, আচ্ছা এইটাকে অনেক অর্থনীতিবিদ মনে করেন খিচুড়ি ব্যবস্থা, হজপজ সিস্টেম, কারণ সরকারি একরকম নীতি চলছে, বেসরকারি আরেক রকম নীতি চলছে, দুজনে মিলে একটা ঝামেলা সৃষ্টি করছে, এরকম একটা ব্যাপার, এটাকে খিচুড়ি সিস্টেম অনেকে বলে থাকে, অনেক অর্থনীতিবিদ। তারপরে বলছে সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্রের অকাম্য প্রতিযোগিতা, অকাম্য প্রতিযোগিতা সরকারি ক্ষেত্র একরকম বলছে, একরকম ভাবে প্রতিযোগিতা করছে, সরকারি ক্ষেত্রের সঙ্গে বেসরকারি ক্ষেত্র প্রতিযোগিতা করতে চাইছে, বা বেসরকারি ক্ষেত্রের সঙ্গে সরকারি ক্ষেত্র প্রতিযোগিতা করতে আসে না আমাদের দেশে। অকাম্য প্রতিযোগিতা কি লিখবো? আনডিজাইরেবল কম্পিটিশন অ্যামং গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর। সরকারি ক্ষেত্রের উদ্দেশ্য কি, অবজেক্টিভ অফ গভর্নমেন্ট সেক্টর কি হয়, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ গভর্নমেন্ট সেক্টর, বা সরকারি ক্ষেত্রের উদ্দেশ্য কি মনে হয় তোর? মানুষের ভালো করা। আর প্রাইভেট সেক্টরের উদ্দেশ্য মুনাফা অর্জন, প্রফিট ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে, এবার দুটোর মধ্যে সরকারি ক্ষেত্র চাইছে যে ভালো কিছু দেওয়ার, মানুষের ভালো করার, আর প্রাইভেট সেক্টর কি চাইছে, তাই আমি ভালো দেবো কি খারাপ দেবো পরের ব্যাপার, মুনাফা তো আগে দেখি। তো দুটোতে কি হচ্ছে, কাজ করতে অসুবিধা হয়, আর দুজনের কম্পিটিশন, দুজনে দুরকম ভাবে কম্পিটিশন করছে, একজন মানুষের ভালো করতে চাইছে আর একজন নিজের আখের গোছাতে চাইছে। এর ফলে সরকারি ক্ষেত্রের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলে, সরকারি ক্ষেত্রের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। সরকারি ক্ষেত্রের লোকজন যদি কাজ না করে কি করে চলবে? যেমন ইএসআই এর যারা ডাক্তার তারা কিন্তু চেম্বার করতে পারে না, বাইরে চেম্বার করতে পারে, মানে আমার একটা ডাক্তারকে
ওর গাইনোকোলজিস্ট খুব পছন্দ হয়েছে, ডাক্তারকে পছন্দ হয়েছে। ডাক্তার ভদ্রমহিলা এত ভালো, ইয়াং, খুব ছোট না, আমার থেকে বছর 2-3 বড় হবে, খুব জটিল, ইয়াং এবং খুব সুন্দর ভাবে কথা শুনবে। প্রথমবার যিনি ডাক্তার, তিনি মানে তাকে দেখলেই এক একজন ইএসআই তো থাকবে, ওরকম কথাই শোনে না ভালো করে, এরকম বসে আছে। আমার মা তো বলেছে পরের দিন আর যাবেই না। আমি বলেছি না, আমি আবার যাবো ওখানে। সে লোকটা এরকম বসে আছে, লোক না, একটা ছেলে আর কি, আমাদের বয়সী হবে। হ্যাঁ, বললাম, লিখে দিল। আমি বলে গেছি থাইরয়েডের ওষুধ খাই। অনেক ডাক্তার আছে, মানে প্রাইভেট ডাক্তার হোক বা সরকারি ডাক্তার, আপনি কি রেগুলার কোনো ওষুধ খান? আপনার কি এই সমস্যা রয়েছে? আপনার কি ওই সমস্যা রয়েছে? যে যায় না, পেশেন্ট ভুলে যেতেই পারে, ডাক্তারেরও কর্তব্য জিজ্ঞেস করে নেন। জিজ্ঞেস করেন। তো আমি গেলাম, আমি আবার গিয়ে বললাম আমার না থাইরয়েড আছে, বলতে ভুলে গেছি। হ্যাঁ, লিখে দেবো ওষুধ। হ্যাঁ ঠিক আছে, মানে কোনো ব্যাপার না, আগে টেস্ট হয়ে আসুক তারপরে আমি ওষুধ দেবো, এরকম একটা ব্যাপার। কিন্তু পরে দেখেছি ওই ছেলেটা, মানে ওই ভদ্রলোক সব জায়গাতেই আছে, মানে উনি একটা বড় ডাক্তার কিন্তু কথা কম বলে। আর মানে উনি ওই রিপোর্টটা দেখবেন, রিপোর্টের বেসিসে কাজ করবেন। হঠাৎ করে তুমি গেলে, তোমার সঙ্গে গল্প বা তুমি বলতেই শুরু করছো, তোমার বক বক শুনবে, সেরকম। পরে যখন গেছি, ওনাকে আমি আর দেখাইনি। একদিন ওই দেখিয়েছিলাম, তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পরে উনি দেখতে এসেছিলেন, মানে রেগুলার চেক আপে এসেছিলেন। তখন উনি, মানে আমার যেহেতু আমার হাইটটা শর্ট, ইউট্রাসটা অনেকটা কাটতে হয়েছে, উনি রেগে গিয়েছিলেন যে ইউট্রাস এতটা কাটা কেন। তো এক্সপ্লেন করলেন যে ওনার হাইটটা শর্ট, তাই জন্য বাচ্চা যতটা, তো বাচ্চার বড়, মানে বাচ্চা যতটা তত কিন্তু পেন কাটতেই হবে। তো আমার তুলনামূলক ভাবে কাটা বেশি, যাদের 4টে সেলাই দিতে হয় আমাকে 6খানা সেলাই দিতে হচ্ছে, কাটা বেশি। যাই হোক, তো ওই ভদ্রলোককে দেখেছি, মানে আমি ধরো পাশের জনকে দেখাচ্ছি, উনি অন্য মহিলা, অন্য কাউকে দেখছেন। ওনাকে দেখেছি যে উনি একদম এক্সপ্লেন করে বলতে, যে এইটার কারণে আমি আপনাকে এই টেস্টটা দিলাম, বা একজন গিয়ে বলছেন যে তিনি খুব প্যানিক করছেন, যে আমার খুব ভয় কাজ করছে, কারণ আমার আগে 2টো বাচ্চা নষ্ট হয়েছে, এই প্রেগনেন্সিটা প্রায় হয়ে এসেছে সময়, আপনি করে দিন, কি বলে, সিজার করে বাচ্চা তুলে দিন, এরকম একটা কিছু বলতে চাইছে। তো ভদ্রলোক খুব ভালো করে বোঝালেন এবং বললেন যে আপনাকে আমি লেবার রুমে পাঠাচ্ছি, সেখানে পজিশন দেখা হবে, আপনার বাচ্চার পজিশন দেখা হবে, বাচ্চার ডেভেলপমেন্ট দেখা হবে। যদি মনে হয় যে হ্যাঁ বাচ্চাটার অসুবিধা হচ্ছে, আমরা সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন নেবো, আমরা অপারেশন করে দেবো। যদি মনে হয় যে না, সেক্ষেত্রে আমি আপনাকে ছেড়ে দেবো। খুবই ভালো, মানে বেশ ভালো, মানে বেশ ভালোভাবে কথা বলেছেন। আমি তো দেখেই অবাকে, এই কথা বলতে পারে, আমার তো মনে হচ্ছিল উনি কথাই বলতে জানেন না। দেখ, এরপরে যেটা হচ্ছে, কি যেন বলছিলাম, হ্যাঁ, অকাম। এবার আমাদের কি হয় যে ওই যে সরকারি জায়গা মানে খারাপ একটা ব্যাপার থাকে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, হ্যাঁ, ওখানকার ডাক্তারটা কিন্তু প্রাইভেটে বসতে পারে না। আমি নাম জিজ্ঞেস করেছিলাম ডাক্তারের, নামই বললেন না ডাক্তারের, নাম না জানলে প্রাইভেট জানবে কি করে কোথায় বসে। আর একটা বাচ্চাদের ডাক্তারও নাম, মানে আমার ভালো লেগেছিল ডাক্তারটাকে, তিনিও নাম বলেন, শুধু বলে দিয়েছিলেন আমি এইবার বসি, আমি আসবো। ওখানে যেদিন যেদিন বসেন, প্রথমবারে ওনাকে পেয়েছিলাম, আর তারপর থেকে পাইনি। কিন্তু অন্য ডাক্তার হচ্ছে ভালো লাগে। যেটা বলছিলাম, যে এবার পরিকল্পনার ব্যর্থ, এই একটা জিনিস, তুমি কোনোদিন কোনো পরিকল্পনা করেছো? অনেক কিছু পরিকল্পনা হয়েছে, কিন্তু ঠিকঠাক হয়েছে না ব্যর্থ হয়েছে? না, হয়নি। পরিকল্পনা করলেই ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক ঘটনা। আমরা যদি কোনো কিছু 10টা করব বলি, আমাদের 1টাও হতে পারে, 10টাও হতে পারে, 11টাও হতে পারে, 5টাও হতে পারে, কিন্তু পরিকল্পনা করাটা মাস্ট। আমরা যদি পরিকল্পনা না করি তাহলে একটাও হবে না। আমি অলওয়েজ কথাটা বলি এবং মানি, আমি চেষ্টা করি কোনো কিছু করার আগে একটা পরিকল্পনা করার, যে কিভাবে কাজটা করব, কোন পজিশনে কাকে রাখবো, কোন সময় এই কাজটা শেষ করব, প্রত্যেকটা। আমি এমনি অগোছলা, আমার ঘর যদি দেখিস কিরকম বিচ্ছিরি অগোছলা হয়ে থাকে, কিন্তু কোনো কাজ, এই ধরো ইউটিউবে আমি ভিডিও দেওয়ার সময় পাই না, আমি জানি আমি ভিডিও দেওয়ার সময় পাবো না, কিন্তু আমার
কমিউনিটি ট্যাবে প্রত্যেক দিন কমিউনিটি ট্যাবটা চলছে। আমি যখন সময় পাই কমিউনিটি ট্যাবে কিছু না কিছু দিয়ে রাখি যে এই দিন এটা চলতে শুরু করবে। আগে ফেসবুকে এই শিডিউল করা যেত না, ফেসবুকে এখন শিডিউল করা যায় যে এই দিন আমার এই ভিডিওটা চলবে। ফেসবুকেও এখন ভিডিও দেওয়া শুরু করেছি আস্তে আস্তে। তো এতে কি হবে, এতে আস্তে আস্তে আমি কেন এটা বললাম যে আমি চেষ্টা করি করার, বা আগে যখন চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতাম বা তোমাদের মতো যখন ছিলাম তখন সিলেবাস অনুযায়ী টিচারের পড়ানো হলো কি হলো না তার আগে আমি কি করতাম যে আমার কাছে বই যখন চলে এসেছে আমি এই সিলেবাস অনুযায়ী আমি রিডিংটা পড়ে রাখবো। আমি প্রত্যেক দিনের একটা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করতাম রুটিন তৈরি করার যে এই মাসে এই সামনে এই সপ্তাহে আমি এতটা পড়বো, বুঝি না বুঝি যা খুশি করি মানে মানে যা খুশি করি মানে বুঝতে পারি আর না পারি রিডিংটা আমি পড়ে রাখতাম। এটা আমাকে যিনি অঙ্ক করাতেন উনি আমাকে খুব এটা আমাকে করাতেন জোর করে, 9 10 উনি আমাকে জোর করে করিয়েছিলেন যে তুমি বোঝো না বোঝো তুমি পড়ে রাখবে জায়গাটা, তারপরে আমি বোঝাবো। তোমাকে আমি মুখস্থ ধরবো, তোমাকে আমি পড়া ধরবো এটা নয়, কিন্তু তুমি জায়গাটা পড়ে রাখবে। এইটাতে আমি তোমাদেরকে বলছি তোমরা যদি আমার কাছ থেকে জানতে চাও যে ম্যাম পরের দিন কি পড়াবেন যদি একটু পাঠিয়ে দেন ভালো হয়, আমি পাঠিয়েও দেবো তোমাদের। এইটা যদি তোমরা কন্টিনিউ করো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যে টিচার কি পড়াবেন তার আগে তুমি একটা রিডিং দিয়ে রাখবে। বুঝলে না বুঝলে যে আগের বছর 100 পেয়েছে ওর কিন্তু এই প্ল্যানিংটা ছিল, ওকে আমিই বলেছিলাম ও 12 কিন্তু এই আর ও ইকোনমিক্সে অনার্স নেবে বলে ইকোনমিক্সটা এত ভালো করে পড়েছে আর ইংলিশটাই উইক বলে ইংলিশটাকে এরকম ভাবে পড়েছে যে আজকে আমি ইংলিশটা এখান থেকে এখান পর্যন্ত আমি শেষ করবো। এই গল্পটা এই প্রোজটা এই পোয়েট্রিটা আমি পড়ে রাখবো, মিনিং গুলো জেনে রাখবো। তোমাদের এবারে আর সিন আনসিন থাকবে, সিন থাকবে না। তো সিন থাকবে না কিন্তু কোশ্চেন হবে বাংলাতে যেরকম টুকটুকে দেওয়া হয়, উদ্ধৃত লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, কে লিখেছেন, কেন লিখেছেন, এর বক্তব্য কি ছিল, এইসব আসবে। তো তোমরা সিন আনসিন, সিন ছিল কোথায় ও দেখে ওই ওয়ার্ডটা খুঁজে সেই লাইনটা টুকে দেবে। আনসিন দেবে, আনসিন জানি না আনসিন তোদের এখন কি করেছে, আনসিন তো ছিল সিনটা মনে হয় দেবে না, নতুন সিলেবাসে কি আনসিন দেবে না বলেছে? না স্যার বলছিল একটা দেখতে হবে, সিলেবাসটা দেখিস কি আছে, আনসিন থাকা উচিত, যাই হোক নাও দিতে পারে। যেটা বলছিলাম যে সিন চলে গেল, সিনের খবর চলে গেল। এবার তোমার তখন আমরা কি হয় আগে ইংলিশে ব্যাক প্রচুর ছেলে মেয়ে পেত, প্রচুর ছেলে মেয়ে ইংলিশে ব্যাক পেত, কারণ ওই যে সিন থেকে উঠে এসে হঠাৎ করে ইংলিশ শিখতে শুরু করেছে। হ্যাঁ, এবার এই ক্ষেত্রে তোমাকেই শিখতে হবে, তোমাকেই পড়তে হবে, তোমার পড়াটা কি অন্য কেউ করে দিতে পারবে না। তো আমার এই স্টুডেন্টটা ও ইংলিশেও পেয়েছে 90-র উপরে, কিন্তু ইংলিশে খুব উইক, ও ইংলিশ দিয়ে কান্নাকাটি করতো রীতিমতো, ম্যাম কি করবো ইংলিশটা বুঝতে পারছি না কি করবো। ও রীতিমতো মানে ইংলিশটা ও নিজেই পড়েছে, কোনো টিচারও মানে সেই রকম ভাবে হেল্প পায়নি, ওর কিছু প্রবলেম ছিল বাড়িতে। ও কি করেছে, স্কুলের টিচার সম্ভবত একটা টিচার ছিল, ও আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল অনলাইন টিচারের কথা, আমি অনলাইন টিচারের কোনো হদিস দিতে পারিনি। ও কি করতো, ওই যে প্ল্যানিং যে আজকে আমি এতটা পড়বো, প্রোজ পোয়েট্রি আমাকে মিনিং জানতে হবে, মুখস্থ করতে হবে। আমি আজকে শর্ট কোয়েশ্চেন গুলো এই চ্যাপ্টার থেকে, আমারও ইংলিশে খুব প্রবলেম ছিল, তো যখন 12-এ দেখলাম যে আমার ইংলিশটা নিয়ে আমার সমস্যা রয়েছে, আমি তখন মানে এটা আমি বুঝতে অনেক দেরিতে মানে অন্যান্য সাবজেক্ট গুলো পড়তাম ইংলিশটাকে ইগনোর করে যেতাম, ঠিক আছে ও ঠিক আছে ও হয়ে যাবে ওটা ল্যাঙ্গুয়েজ ও পাস করলেই হবে এরকম একটা ছিল। পরে যখন বুঝলাম যে আমাকে পরবর্তী সময় ইংলিশেই পড়তে হবে সবকিছু, তখন দেখলাম যে না না করলেই নয়। মানে বই ছিল ইংলিশে, যার কাছে পড়তে যেতাম ওনাকে জ্বালাতাম, খুব জ্বালিয়েছি শেষের দিকে। নিজে পড়তাম, নিজে কোশ্চেন টেস্ট পেপার থেকে কোশ্চেন দেখতাম, সেই কোশ্চেনটা মুখস্থ করে লিখতাম, লিখে দাদাকে দিয়ে চেক করাতাম দাদা কতটা ঠিক লিখেছি। যখন দেখতাম কোনো একদিন হয়তো দাদা চেক করে দিল না, তখন আমি কি করতাম মানে বই দেখতাম, মানে বইয়ে দেখতাম যে কি লেখা আছে আর আমি কি লিখেছি, কতটা ভুল লিখেছি কতটা ঠিক লিখেছি, নিজে নাম্বার দিতাম। এই যে প্ল্যানিং আমাকে এতটুকু থেকে এতটুকু আজকেই শেষ করতে হবে বা এই সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, প্রত্যেকটা সপ্তাহে তোমরা প্ল্যানিং করো। আর প্ল্যানিং তুমি যদি এক সপ্তাহ করো, পরের সপ্তাহে এই সপ্তাহটা চালালে তারপরের সপ্তাহে তুমি যদি এই প্ল্যানিংটাকে রিভিউ না করো, প্ল্যানিংটাকে চেঞ্জ না করো, তাহলে কি হবে,
প্ল্যানিং প্ল্যানিং এর জায়গায় পড়ে থাকবে, আমরা আবার অন্য রাস্তায় থাকবো। প্রত্যেক সপ্তাহে প্ল্যানিং করা উচিত, প্রত্যেক দিন করতে চেও না, প্রত্যেক সপ্তাহে আমাদের প্ল্যানিং করা উচিত যে এইটুকু থেকে এইটুকু। তুমি দেখলে যে একটা প্ল্যানিং করেছো সেটা ফুলফিল হচ্ছে না, তুমি হয়তো অনেক কিছু করে সেই জায়গাতে করবে ঠিক করে রেখেছো, হচ্ছে না, তখন তোমাকে কি করতে হবে, চেঞ্জ আনতে হবে প্ল্যানিং এর মধ্যে, যে না আমার এই জায়গাটা এরকম করতে হবে। বা তোমার হয়তো সকালবেলা সময় হচ্ছে না বা রাত্রিবেলা সময় হচ্ছে না, তোমার রুটিনে তুমি রেখেছিলে রাত্রিবেলা একটা টাইম, কিন্তু সেটাতে পারছো না, সেটাকে তোমাকে চেঞ্জ করে অন্য টাইম খুঁজতে হবে। বুঝলে কি বললাম? এবার কেন এত বড় কথা বললাম, প্ল্যানিং করতে গেলেই ব্যর্থতা আসবে। আর আমাদের কত দেশের কি হয়, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এত বেশি ফেল করেছে যে শেষে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে বন্ধই করে দেওয়া হয়েছে, কিন্তু এটা ভুল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল বলে তবুও কিছু হয়েছে, এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই বলে অনেক কিছুই আটকে আছে। এই যে মানে রাজনৈতিক আলোচনা করা উচিত না, কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ঠিক করা হয়েছিল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছাবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছাবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টয়লেট তৈরি হবে, বাথরুম টয়লেট তৈরি হবে। এখন কিন্তু টিভিতে অ্যাড দেওয়া হচ্ছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো তৈরি করা হয়নি, এটা মোদী সরকার এসে তৈরি করেছে। বুঝিস, মানে এটা যে মনে রাখতে পারে, যার মনে আছে সে হয়তো বলবে ঠিক, সে হয়তো বুঝতে পারছে এটা ভুল, কিন্তু যে ধরো দেখছে না এতদিন পরে আমরা পেয়েছি, তা তো কাজ করতে সময় লাগে। তুমি রাস্তাটা আজকে শুরু করেছো, আজকেই হয়ে যাবে না তো, 5 বছর তো, তোমার 5-6 বছর তো সময় লাগবে, তারপরে তো তুমি তার ফলাফল পাবে। হ্যাঁ, যেটা মোদী সরকার আসার পরে আমার কাছে যেটা ভালো মানে ব্যাপার হয়েছে, জিও আসলো, জিওটাকে নিয়ে আসলো এইভাবে, তারপরে যে ডিজিটাল ইন্ডিয়াটা হয়েছে, জিও না আসলে ডিজিটাল ইন্ডিয়া হতো না। হতে পারে এখন আমাদের কি ফোনের বিল বেশি দিতে হয়, সত্যিই দিতে হয়, কিন্তু তারপরেও বলবো ভালো, না হলে ডিজিটাল ইন্ডিয়া হতো না আমাদের দেশে, একদম সত্যি কথা। ওই ভোডাফোন এয়ারটেল যেইভাবে মানুষকে শুষে খাচ্ছিল, 149 টাকায় 1 জিবি 1 মাসের জন্য, কি কি হতো, আরো বেড়ে গেছে। সে তো তখনের দাম ছিল, এখন তো দাম আরো বেড়েছে, সেটা আলাদা কথা, দাম তো বেড়েছে, কিন্তু আমি যে তোমাদেরকে এইভাবে পড়াচ্ছি, এই পড়ানো হতো 2016 সালের আগে, 20 সালের আগেও ভাবিনি। তবুও তবুও তারপরে মানুষ এই যে ইউটিউব করব, ইউটিউবার, আমি যখন ইউটিউবিং শুরু করেছিলাম তখন ইউটিউবার অনেক কমই ছিল, এখন তো দাঁড়িয়ে মানুষ ইউটিউব করে তো রোজগার করছে। যদিও আমার মা সেদিন বলেছে তুই পড়াশোনা শিখে কি করলি, কি ইউটিউবে ভিডিও দিস, এই তো দিদি নাম্বার 1-এ এতজন এসেছে, দেখ কত কত কি করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, তুই তো কিছুই করতে পারিসনি। তাহলে সেটা ঠিক বলেছো মা, কিছুই করতে পারিনি, পড়াশোনা করে কোনো লাভ নেই। আসল কথা, সত্যি কথা বলতে কি, অনেকবার ভেবেছি হয়তো কিছু অন্য কিছু করবো, ব্লগ ভিডিও বানাবো, আমার সেই ন্যাকটাই নেই। ওই সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করছি সেটার একটা ভিডিও ক্লিপ করে রাখবো, তারপরে আবার বলবো যে আমি এই করেছি। কিছুদিন করেছিলাম, সেটা আবার ইংলিশ প্র্যাকটিস করছিলাম, সেটাও বন্ধ হয়ে গেছে। হয় না, শুধু তুমি যদি ওইটা নিয়ে পড়ে থাকো ঠিক আছে, কিন্তু পড়াশোনা সামলে, টিচার স্টুডেন্ট পড়িয়ে বাচ্চা সামলে সংসার সামলে হয় না। আমার মা এক্ষুনি শুনলে বলতো সংসারে কি কাজ করিস তুই। নেক্সট আমরা দেখবো 3 নম্বর, 3 নম্বরের পরে 4 নম্বর দেখবো, একচেটিয়া ও পুঁজিপতি শ্রেণীর আধিপত্য। অবশ্যই একচেটিয়া ও পুঁজিপতি, পুঁজিপতি মানে বড় লোক আর কি, পুঁজিপতি শ্রেণীর কি বললাম আধিপত্য, ইংলিশে হবে, আগেটা লিখেছি ফেলিওর অফ প্ল্যানিং, তারপরটা হচ্ছে ডমিনেন্স, ডমিনেন্স মানে দমিয়ে দেওয়া আর কি, ডমিনেন্স দমিয়ে দেওয়া, বাংলা দুটো ভালো বলেছি, ইংলিশ থেকে বাংলাটা ভালো বলেছি তো, ডমিনেন্স দমিয়ে দেওয়া, ডমিনেন্স অফ মোনোপলি অ্যান্ড ক্যাপিটালিস্টিক ক্লাস। আধিপত্য না অধিপত্য শব্দটা আধিপত্য। আচ্ছা, প্রথমে মোনোপলি বা একচেটিয়াটা কিন্তু বোঝাই, মোনোপলি বা একচেটিয়া মানে আমি একাই আছি, কেউ আর বিক্রি করছে না। আমাদের এখানে ইলেকট্রিসিটি,
সিএসসি বাদে কেউ আমাদের এখানে ইলেকট্রিসিটি বিক্রি করে না। তোমাদের ওখানেও তাই, তোমাদের ওখানে কি ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের সে আমাদের বিক্রি করে, কিন্তু গভর্নমেন্টের ওইটা রাষ্ট্রীয় একচেটিয়া। একচেটিয়া দু রকমের হয়, প্রাইভেট একচেটিয়া আর একটা হচ্ছে রাষ্ট্রীয় একচেটিয়া। প্রাইভেট একচেটিয়া হলে আমাদেরকে শোষণ করে, আমাদের ইলেকট্রিসিটির দাম প্রচুর বেশি। কিন্তু গভর্নমেন্ট একচেটিয়া যদি হয়, গভর্নমেন্টের মানে তোমার রাষ্ট্রীয় একচেটিয়া যদি হয়, গভর্নমেন্টাল মনোপলি, সেক্ষেত্রে কি হয়, স্টেট মনোপলি, তাদের একটু কম টাকা দিতে। ঠিক আছে, এবার আমাদের মতো এই কান্ট্রিতে বিশ্ব অর্থনীতিতে দেখা যায় যে পুঁজিপতি মানে প্রাইভেট সেক্টরই ধরতে পারো, প্রাইভেট সেক্টরের একচেটিয়া তৈরি করে। আমাদের এখানে কিন্তু অন্য কোনো প্রাইভেট সেক্টর আসতেই পারবে না ইলেকট্রিক বিক্রি করার জন্য, গোয়েঙ্কা আসতেই দেবে না, সিএসসি তাকে ঢুকতেই দেবে না, ভাই যাও এখান থেকে। বুঝেছো? তো এতে কি হচ্ছে, সাধারণ মানুষকে বেশি ফিস দিতে হচ্ছে। এরা কিন্তু ততটাও ফিস নেয় না যেটা আমরা দিতে পারবো না। কেন বলি, আমি তো জানি আমাকে বেশি ফিস দিতে হবে, তাহলে আমি এসিটা লাগালাম কেন? কষ্ট হচ্ছে বলে। তো কষ্ট হোক না, তোমার টাকা নেই, তুমি কেন হচ্ছে এসি লাগাবি? আমার ক্ষমতা আছে, আমি সেই টাকা রোজগার করবো, রোজগার করে দেবো, তাই তো? সেটা আমার আছে, সিএসসি জানে মানুষের কাছে এই টাকাটা আছে, মানুষ দেবে, ততটাই দাম রাখে, তার তার বেশি নয়। তার বেশি রাখলে তখন মানুষ এসি বন্ধ করে বসে থাকবে, এসি ফ্যান বন্ধ করে বসে থাকবে। অনেক কিপটে মানুষ আছে যারা এসি নয় ফ্যান বন্ধ করে বসে থাকে, আছে প্রচুর লোক আছে ফ্যান বন্ধ করে বসে থাকে। জানি না হ্যান্ড ফ্যানে হাওয়া করবে, এ ফ্যান বন্ধ করে বসে আছে, দরকার নেই বাবা, অনেকই বিল আসবে আমাদের। ঠিক আছে, তো এইটাতে কি হচ্ছে, একচেটিয়া তৈরি হয়। গভর্নমেন্ট সেক্টর কিছু করবেই না, গভর্নমেন্ট নিজেও বিক্রি করবে না, অন্য কাউকে অ্যালাউ করবে না, যে করছে তাকেই করতে দেবে। তুমি বিএসএনএল এর কথা ভাবো, আমাদের এখানে বিএসএনএল চলেই না, তো বিএসএনএল এর তো হচ্ছে ফোনের আছে, কানেকশন আছে, তাহলে করে না কেন? নিজেও করে না, কিন্তু জিও ভোডাফোন আর এয়ারটেলকে করতে দিচ্ছে, তারা তারা কিন্তু প্রচুর দাম নিচ্ছে, তবুও করতে দিচ্ছে। ঠিক আছে, তো এই কি হচ্ছে, পুঁজিপতি শ্রেণীকে গভর্নমেন্টই কি বলবো লেলিয়ে দেয়, আচ্ছা যা ঠিক আছে, আমাকে একটু টাকা দিয়ে দিলেই হবে। আচ্ছা, তারপরে ধনতন্ত্রের শেষ আশ্রয়স্থল, শেষ আশ্রয়, এটা বলি শেষ করব, আমাকে একটু মনে করাবে পাঠানোর জন্য, নোটস পাঠানোর জন্য। এটা কি দেখবো? এটা লিখবি লাস্ট রিসর্ট অফ ক্যাপিটালিজম। অনেক সময় ধনতন্ত্র ব্যর্থ হয়, বাজার ব্যবস্থা ব্যর্থ, ওই যে বলেছিলাম দাম খুব বেশি হতে পারে বা দাম খুব কম হতে পারে, কনজিউমার বা প্রডিউসারের অসুবিধা হতে পারে, যে ব্যক্তি ভোক্তা বা বিক্রেতা দুজনেরই অসুবিধা হতে পারে, তখন কে বাঁচাবে? গভর্নমেন্ট বাঁচিয়ে দেবে। যেমন আমরা কোভিড পরিস্থিতিকে কোভিড পরিস্থিতিটা ভাবতেই পারি, তখন আমাদের কাছে কারোর কাছে টাকা নেই, কাজ নেই, টাকা নেই, তখন কিন্তু খেতে পেয়ে না পেয়ে কি মরিনি, গভর্নমেন্ট আমাদেরকে দেখেছে, এটা মিশ্র অর্থনীতি বলেই সুবিধা হয়েছে। আমেরিকাতে রীতিমতো কোনো কিচ্ছু ব্যবস্থা করেনি, আমেরিকা ইংল্যান্ড কিচ্ছু ব্যবস্থা করেনি পাবলিকের জন্য, গভর্নমেন্ট মরলে মরো, আমাদের কোনো যায় আসে না, তার থেকে এখানে তো অনেক অনেক কিছু করেছিল। আমাদের দেশে জনসংখ্যা বেশি, জনঘনত্ব বেশি বলে আমাদের দেশে মৃত্যুর হার শেষ পর্যন্ত বেড়েছিল, কিন্তু আমরা আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের গভর্নমেন্ট অনেক চেষ্টা করেছে। আমেরিকাতে মানে রীতিমতো কোনো চেষ্টাই ছিল না। আমেরিকাতে যারা তোমার ফেসবুক ইউটিউবাররা বলছে যে আমরা যে কি করে বেঁচে আছি সে আমরা জানি না, মানে ভয়ে ওদেরকে কোনো গভর্নমেন্ট কোনো সুযোগই দেয়নি, ওদেরকে বাইরে বেরোতেই হয়েছে, কাজ করতে যেতেই হয়েছে। বুঝলে? চলো এইটুকুই ছিল, বুঝতে অসুবিধা হয়েছে অস্মিতা? না ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তোমাকে এটা পাঠিয়ে দিচ্ছি, ওই মিশ্র অর্থনীতির বাকিটা পড়ে দেখো, আমাকে একটু মনে করাবে নোটস লেখার কথা, নোটস পাঠিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ম্যাম। টাটা।
আমি পড়ালাম। ধরো তার মিশ্র অর্থনীতির অসুবিধা আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে। ওকে।